আমি এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, 2015 সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি। এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা, অনেক মানুষ আপনার বাসার সামনে এসে বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু 2024 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন, যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিল যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব, নৌকার প্রার্থীকে হারিয়ে। কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন। আমি নির্বাচনে গিয়েছি, যেতে বাধ্য হয়েছি। 2024-এ আপনাকে জেল দেওয়ার পরও আপনাকে জেল দেওয়ার পরও আপনার উপর তার জোর খাটলো? না, 13-র কথা বলছি না, আমি 24-এর কথা বলতেছি। আমি 24-এ আসছি। ও 24-এ আমি এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটাতে কি জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত। আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে, প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন? মানে জোর করা, সুবিধা, অন্য সুবিধা? আমার সাথে কোনো, শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সে জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এইরকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা চাই? আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে। আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হবেন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রতও হই না, বিলম্বিতও হই না। আমি, আপনার কি মনে আছে, আমি 18 সালে প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনোদিন আমাকে আক্রমণ করেনি। রাইট। বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি। জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিচ্ছু করতে পারবে।
কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসাবে। আমার জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতে আসুন। আমি কালীহাতে যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা, কোন মায়ের বুক খালি হোক, কোন নারীর স্বামী নিহত হোক, কোন শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যেই আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধে 5টা 7টা মিথ্যা গায়েবী মামলা হতো। পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারাও পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ আছে। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগই তো হবে। গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না। কিন্তু না এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না। আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না, যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই। যারা মামলা দিয়েছে, অত্যাচার করছে, তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে। কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এইটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে, আমি বলবো এটাকে মোকাবিলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল। এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে, মানে আপনাদের পরিবার যে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভ ভাবে এইটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না। এবং কেউ কেউ দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়াতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শোনেন, আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক, আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক। এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে, এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বোঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল। আচ্ছা, আমি একটু আপনার স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই। মানে আমার মনে হয়, এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য, যে শেখ হাসিনার হঠকারিতার ফলে, এবং যে হঠকারিতার শাসন উনি 1.5 দশক ধরে চালু রেখেছিলেন, এই পর্বে মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হঠকারিতা বলি, সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে। এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে? মানে এই যে একটা ডিভাইড, এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে? অবশ্যই আছে। পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না। পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি, এটা 100 বছর 200 বছরে আজকের ইউরোপ আমেরিকা নয়, এটা 1000 বছর লেগেছে। আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে, সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় 500 বছর এইখানে আছি। তাই এটা কোনো সমস্যা না।